136 থেকে আমাদের সাজেশনস আলোচনা করছি। 136 নম্বর প্রশ্নতে বলা হয়েছে ওয়ার অ্যান্ড পিচ ইজ রিটেন বাই ড্যাশ। এটা সাহিত্য থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে। তোমাদেরকে আমি আগেই বলেছি যে তোমাদের তিনটি পার্ট থেকে মূলত প্রশ্ন হয়ে থাকে। প্রথমত হচ্ছে গ্রামার পার্ট, দ্বিতীয়ত হচ্ছে মেমোরাইজিং পার্ট এবং তৃতীয়ত তোমাদের প্রশ্ন হয়ে থাকে হচ্ছে সাহিত্য পার্ট থেকে। তো এই প্রশ্নটি সাহিত্য পাঠ থেকে দেওয়া হয়েছে। ওয়ার অ্যান্ড পিচ এই গ্রন্থটি বা এই বইটি কার লেখা? এটা লিও টলস্টয়ের লেখা। তোমাদেরকে এটা অবশ্য আগে একবার বলেছিলাম যে এটা লিও টলস্টয়ের লেখা। আচ্ছা, গেল। তো মনে রাখবে ওয়ার অ্যান্ড পিচ গ্রন্থটির লেখক লিও টলস্টয়। 37 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে আ পারসন হু ইটস হিউম্যান ফ্লেশ মানে মাংস। তো যে ব্যক্তি মানুষের মাংস খায় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি রাক্ষস। তো রাক্ষস ইংরেজি বা ক্যানিবাল, এটা হচ্ছে তোমার আনসার। এ নম্বর তোমার আনসার। ক্যানিবাল মানে হচ্ছে যে মানুষের মাংস খায়। আচ্ছা, তো এরপরে যে অপশনগুলো আছে সেগুলো মূলত হবে না। সো মনে রাখবে যে আ পারসন হু ইটস হিউম্যান ফ্লেশ ইজ কল্ড ক্যানিবাল। আচ্ছা, 138 নম্বর প্রশ্নটিতে কি আছে দেখো। আচ্ছা, এখানে বলা হয়েছে যে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশনটি তোমাকে বাছাই করতে হবে। আই অ্যাম এন্টাইটেলড ড্যাশ আ শেয়ার ইন দ্য প্রজেক্ট। এই প্রকল্পের একটি শেয়ারে আমাকে এন্টাইটেল করা হয়েছে বা আমাকে অংশীদারি করা হয়েছে। তো দেখো, এন্টাইটেলের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে। এটা মুখস্থ রাখবে যে এন্টাইটেলড টু, এটা হচ্ছে আমাদের কি বলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট তোমার প্রিপোজিশন যে এন্টাইটেলড টু, এন্টাইটেলড টু, এটা মুখস্থ রেখো। আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা যারা আমার কাছ থেকে আইটেম ওয়াইজ সাজেশনসটি পেয়েছো, যারা প্রাইভেট ব্যাচে আছো তাদেরকে আইটেম ওয়াইজ সাজেশন দেওয়া হয়েছে। তো সেখান থেকে তোমরা দেখবে অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের দেওয়া আছে, সেগুলো অবশ্যই মুখস্থ করবে এবং তোমাদেরকে বাছাই করে সেই সাজেশনসগুলো দেওয়া হয়েছে, যেগুলো পড়লে তোমার পরীক্ষা অবশ্যই কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কিছু টেকনিক তো আলোচনা অবশ্যই করেছি। আর যারা এখনো পর্যন্ত অনলাইন ব্যাচে ভর্তি হওনি, লাইভ ব্যাচে, অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো তোমার স্বল্প সময়ের মধ্যে কোর্সটি কমপ্লিট করার জন্য। এরপর 139 নম্বর প্রশ্নতে কি আছে আমরা দেখি। আচ্ছা, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হিন্ড্রেন্স। দেখো, হিন্ড্রেন্স মানে বাধা। হিন্ড্রেন্স মানে কি? বাধা। তো বাধা ইংরেজি কি? বাধা ইংরেজি ব্যারিয়ার, এটা সিনোনিম। তারপরে হচ্ছে তোমার ব্যারিয়ারটা কি বলো? সিনোনিম, রাইট। তারপরে হচ্ছে তোমার অ্যাডভান্টেজ মানে সুবিধা। আচ্ছা, সুবিধা, তো এটা হচ্ছে মানে তোমার সুবিধা, তাই তো? এটা হচ্ছে অ্যান্টোনিমের কাছাকাছি হয়ে যায়। অ্যান্টোনিম, এটা বিপরীত হয়। আর তারপরে কি আছে দেখো, ইম্পেডিমেন্ট মানে বাধা, এটাও সিনোনিম, অর্থাৎ হিন্ড্রেন্সের সিনোনিম। আর এখানে মিসফরচুন বলেছে, তো মিসফরচুন মানে হচ্ছে দুর্ভাগ্য। তো বাধা তো একটা দুর্ভাগ্যের মধ্যেই পড়ে, তো সেক্ষেত্রে এটাকে আমরা সিনোনিম বলতে পারি। সো তোমাকে প্রশ্নটাই চেয়েছে যে এর অ্যান্টোনিমটা কি। তো বিপরীত শব্দটা হচ্ছে তোমার অ্যাডভান্টেজ, সুবিধা। তোমার হিন্ড্রেন্স মানে হচ্ছে বাধা। এই মানুষের বাধার যে বিপরীত সেটা কিন্তু সুবিধা গ্রহণ করা, সেটাই মূলত হয়। সো দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হিন্ড্রেন্স ইজ তোমার অ্যাডভান্টেজ। আচ্ছা, নেক্সট প্রশ্নটি কি বলেছে? ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং। সঠিক বানানটি বাছাই করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বারবার বলেছি যে তোমার স্পেলিংটা হচ্ছে একটা মুখস্থ ব্যাপার, আমাদেরকে মুখস্থ করতে হয় এবং প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে। তোমরা যদি নির্ধারিত কিছু প্রশ্ন পড়ো, তোমার স্পেলিং কমন বেঁধে যায়, সো সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। তো দেখো, এখানে দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা মানবিক 8-9 প্রশ্ন। এটা তোমরা অনেকে আমাকে কমেন্টে কেউ বলেছো যে তোমার হচ্ছে স্যার আমরা তো কমার্সের বা আমরা হচ্ছে সায়েন্সের, তো সো আমরা আর্টসের প্রশ্নগুলো কেন পড়বো, মানবিক বিভাগের প্রশ্নগুলো কেন পড়বো? তোমাদেরকে একটু জানিয়ে রাখি প্লিজ, তোমরা ইংরেজি, বাংলা এবং জিকে এই তিনটা সাবজেক্টে কোনো গ্রুপ মানে ভেদাভেদ করো না। প্রত্যেকটি গ্রুপের প্রশ্ন প্রত্যেকেরই পড়া উচিত। তো এই বাংলা, ইংরেজি এবং তোমার জিকে, এই যে কমন সাবজেক্টগুলো রয়েছে, এই কমন সাবজেক্টের মধ্যে কিন্তু সকলের সিলেবাস এক এবং প্রত্যেকেরই উচিত তার যে অন্যান্য শাখার প্রশ্ন সেগুলোকে দেখে যাওয়া উচিত। কেননা আমরা দেখেছি যে
বিভিন্ন সময়ে অন্যান্য শাখার প্রশ্ন তোমার রিপিট হয়ে থাকে বা অল্টারনেট করা হয়ে থাকে। তোমার মনে করো মানবিকের প্রশ্ন কমার্সে দেওয়া হয়ে থাকে, আবার কমার্সের প্রশ্ন সায়েন্সে, মানে এভাবে করে তোমার ইন্টারচেঞ্জ করা হয়ে থাকে বা রিপ্লেস করা হয়ে থাকে বা অল্টারনেট করা হয়ে থাকে। সো এর জন্য বলবো তোমরা কেউ মনে করো না যে এটা মানবিক বিভাগের বিগত বছরের প্রশ্ন মানে সায়েন্স বা কমার্সের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটা কিন্তু ভুল ধারণা। তিনটি বিষয়ের ক্ষেত্রে এই ধারণাটা রাখবে না। প্রথমত হচ্ছে তোমার বাংলা, দ্বিতীয়ত ইংরেজি, আর তৃতীয়ত জিকে বা জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান। এই তিনটি সাবজেক্ট কম্পালসারি, সকলের একই সিলেবাস, একই টপিক থেকে পড়তে হবে, এই আর কি কথা। তো এটা হচ্ছে দেখো কি বলেছে, ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং। তো ইন ডিসক্রিশন এ নম্বরটা হচ্ছে তোমার কারেক্ট আনসার, এর অর্থ হচ্ছে সতর্কতা। আমি অবশ্য বাংলাটা লিখে দিয়েছি, আর বাকিগুলোতে বানান ভুল রয়েছে, তোমরা বানানটা একটু মুখস্থ করে নিও। 141-এ বলেছে দ্য সেন্টেন্স হিজ ডিলিজেন্ট, সে হচ্ছে অধ্যবসায়ী। আচ্ছা, দেয়ারফর হি উইল সাকসিড। আচ্ছা, এটা কোন প্রকার তোমার হচ্ছে সেন্টেন্স? দেখো এখানে বলা হয়েছে যে তোমার দেয়ারফর, তোমরা জানো যে দেয়ারফর, সো, ইয়েট, অ্যান্ড, বাট, অর এই কথাগুলো থাকলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে থাকে। সো এখানে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে সি নম্বর অপশনে। এটা হচ্ছে নিয়মটা হচ্ছে বা চেনার উপায়টা হচ্ছে, আমি তোমাদেরকে আগে আলোচনা করেছি যে তোমার যখন দুটো প্রিন্সিপাল ক্লোজ মানে কোঅর্ডিনেট ক্লোজ কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন পরস্পরকে কোঅর্ডিনেট ক্লোজ বলা হয়। আর এই দুটি কোঅর্ডিনেট ক্লোজ যখন থাকে সেই কোঅর্ডিনেট ক্লোজের বাক্যটিকেই আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। তো সেগুলোকে চেনার জন্য আমাদের কতগুলো বিষয় রয়েছে, সেগুলো ধরো আমাদের এই বাক্যগুলোতে অ্যান্ড থাকে, তোমার বার্ড থাকে, হ্যাঁ মাঝখানে বার্ড থাকে, তারপর অর থাকে, সো থাকে, তারপর ইয়েট থাকে, দেয়ার ফোর থাকে, দেয়ার ফোর থাকে। তো এই ইত্যাদি এই শব্দগুলো এটসেট্রা এইগুলো থাকলে মোটামুটি তুমি ধরে নেবে যে এই কনজাংশনগুলো বা কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো যখন দুটো ক্লোজকে কানেক্ট করবে তখনই সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। অ্যান্ড, বাট, অর, সো, ইয়েট, তারপর হচ্ছে দেয়ার ফোর ইত্যাদি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর 42 নম্বর প্রশ্নটিতে কি বলেছে? আচ্ছা, হোয়াট ইজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ইনডাইরেক্ট সেন্টেন্স? আচ্ছা, এইটার ইনডাইরেক্টের মানে ডাইরেক্ট কি হবে, তাই তো? তো ভালো কথা, আমরা আসলে আনসারগুলো করি। এখানে লেখা হচ্ছে এলিস এক্সক্লেইমড দ্যাট শি ওয়াজ ভেরি ক্লেভার। আচ্ছা, তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, আগে আমরা এলিস এক্সক্লেইম, তাহলে এলিস সেইড এটা খুঁজে বের করি। এলিস সেইড, সি নম্বরটা একটু পড়ি আমরা, দেখি এটা হয় কিনা, মিলিয়ে দেখি সি নম্বরটা হয় কিনা। আচ্ছা, প্রথমে কি প্রথমে কি বলেছে দেখো, বলেছে যে এলিস এক্সক্লেইমড দ্যাট শি ওয়াজ ভেরি ক্লেভার। তো আগে আমরা যদি বলি এলিস, রিপোর্টিং ভার্ব যদি সেইড নেই, নিলাম সেইড, কমা, তারপর ইনভার্টেড কমা, হাউ, যেহেতু আমরা জানি যে ভেরি থাকলে হাউ বসে বা হাউ থাকলে ভেরি বসে অ্যাসার্টিভ করার সময়, তাহলে হাউ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লেভার, হাউ ক্লেভার। তো ভেরি ক্লেভারের জায়গা হচ্ছে হাউ ক্লেভার এসেছে, এবার সাবজেক্ট প্লাস ভার্ব। তো সাবজেক্ট হচ্ছে শি ওয়াজ, তো শি ওয়াজের জন্য হবে আই অ্যাম। তুমি এই যে অপশনটা, এটাকে তুমি আবার একটু যদি উল্টোভাবে ন্যারেশন পরিবর্তন করো তাহলে তুমি উত্তরটা পেয়ে যাবে যে এলিস এক্সক্লেইমড। দেখো তো তোমার এক্সক্লামেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে তোমার এক্সক্লেইমড কথাটি বসে। তো এলিস এক্সক্লেইমড, কমার পরিবর্তে দ্যাট, সাবজেক্ট আই থেকে শি, বাকি অংশ হচ্ছে ওয়াজ, হাউ ক্লেভার থেকে ভেরি ক্লেভার। তাহলে এই যে বাক্যটা তোমাকে দেওয়া হয়েছে, এই বাক্যটার বিপরীত যে ন্যারেশনটি হয় সেটা হচ্ছে তোমার এলিস সাইড হাউ ক্লেভার আই অ্যাম। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি 143 নম্বর প্রশ্নে বা সাজেশনে কি আছে, দ্য এক্সপ্রেশন টু ব্রেথ ওয়ান্স লাস্ট, শেষ নিঃশ্বাস ত্যাগ করা। দেখো ব্রেথ মানে হচ্ছে নিঃশ্বাস ত্যাগ করা, লাস্ট মানে হচ্ছে কারো সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করা। এটা বলতে মৃত্যুকে বোঝানো হয়ে থাকে। তো এটা আমরা কোনটা অপশন দেবো? টু ডাই মানে হচ্ছে মারা যাওয়া। আর বাকি অপশনগুলোতে যেগুলো কথা বলেছে খুবই হাস্যকর কথা, টু ক্লোজ ওয়ান্স আই টেম্পোরারিলি, কারো চোখ ক্ষণস্থায়ী সময়ের জন্য বন্ধ করা, এটা তো ইম্পসিবল। টু ব্রেথ অ্যাগেন এন্ড অ্যাগেন, বারবার শ্বাস প্রশ্বাস নেওয়া, নিশ্চয়ই নয়। টু ব্রেথ অ্যাফ্রেশ মানে সতেজ বাতাস নিঃশ্বাস নেওয়া মানে গ্রহণ করা, এটা তো অবশ্যই হবে না। সো মনে রাখবো যে কারো শেষ নিঃশ্বাস ত্যাগ করা মানে মারা যাওয়া, টু ডাই। 144-এ কি বলেছে? দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ডিসিশন। দেখো ডিসিশন হচ্ছে তোমার নাউন। তো এই ডিসিশন, আমরা ডিসিশনের যদি ফর্মগুলো দেখি, ডিসিশন শব্দটির প্রথমত কথা হচ্ছে তোমার আমাদের প্রথম কথা হচ্ছে তোমার ডিসাইড। এই মূল শব্দটা হচ্ছে মূলত তোমার ডিসাইড। এই ডিসাইডটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে তোমার ভার্ব। এটা নাউন হচ্ছে তোমার ডিসিশন। কারণ আমরা জানি যে এসি যুক্ত শব্দকে আমরা এসআই
সরি, যে সকল শব্দের শেষে ডি রয়েছে সেই ডির পরে আমরা ডির জায়গায় যদি এসআই ওয়েন দিই সেটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। যেমন ধরো আমরা যদি ডিভাইড থেকে করি ডিভিশন, প্রোভাইড থেকে প্রভিশন, কনক্লিউড থেকে কনক্লিউশন ইত্যাদি। তো ডিসাইডের নাউন হচ্ছে ডিসিশন, তারপরে হচ্ছে এর যদি অ্যাডজেক্টিভ করো সেটা হচ্ছে ডিসিসিভ, মানে সিদ্ধান্তমূলক, ডিসিসিভ। আর যদি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যদি এটা অ্যাডভার্ব করো তো অ্যাডভার্ব মানে তো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ, সেটা বলতে পারো ডিসিসিভলি। ওকে, এটা হচ্ছে অ্যাডভার্ব। সো আমরা এখানে কি চেয়েছে, আমাদের কোন অপশনটা চেয়েছে ডিসিশন শব্দের তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ কোনটা, তাহলে বি নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে ডিসিসিভ, সিদ্ধান্তমূলক, এটাই হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। আচ্ছা, 145 নম্বর প্রশ্নটি কি বলেছে, আচ্ছা, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, আমরা একটু পড়ি যে কারেক্ট সেন্টেন্সগুলো থেকে বাছাই করার জন্য। আচ্ছা, কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, দ্য ম্যান ওয়াজ টল, লোক, আচ্ছা ছেলেটি লম্বা ছিল বা লোকটি লম্বা ছিল। দি ম্যান ওয়াজ টল হু স্টোল মাই, তোমার হচ্ছে ব্যাগ, এটা ভুল। এইটা কেন ভুল, আচ্ছা এটা যে রং বাক্য, এটা কেন রং হলো সেটা যদি ব্যাখ্যা বোঝার চেষ্টা করো, খেয়াল করো এখানে ম্যান রয়েছে। তো এই ম্যানটা হচ্ছে একটা নাউন, তোমরা যদি মনে করো হু রয়েছে, এই হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন কোথায় বসে, এই রিলেটিভ প্রোনাউনটা বসে হচ্ছে নাউনের ঠিক পরে। তো এই হুটা এই ম্যানের পরে যদি বসাতো তাহলে মোটামুটি ঠিক ছিল। যেহেতু হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, মনে রাখবে সব সময় এই যে রিলেটিভ প্রোনাউনটা রয়েছে, এই রিলেটিভ প্রোনাউনটা অলওয়েজ তোমার অ্যান্টিসিডেন্টের পরে পড়বে, অর্থাৎ যার পরিবর্তে এই শব্দটি বসেছে, এই রিলেটিভ প্রোনাউনটা হু, হুইজ, হোয়াট, দ্যাট, এটা সবসময় ওই নাউনের বা ওই প্রোনাউনের পরেই বসবে। তাহলে হুটা প্রকাশ করছে ম্যানের জন্য, সো অবশ্যই হুটাকে ম্যানের পরে বসা উচিত ছিল। সো তার জন্য তোমার এই যে শব্দটা, এই শব্দটা তোমার ইনকারেক্ট হয়ে গেল। সো এটা আমরা বলতে পারি এটা রং বাক্য, এটা হয় নাই। আচ্ছা, তো এরপরে বি নম্বর বাক্যটা ভুল কেন, দি ম্যান স্টোল মাই ব্যাগ হু ইজ টল। তো এখানে দেখো হুটা বসেছে ব্যাগের পরে, সো এখানে হুটা সঠিক জায়গায় বসে নাই। হুটা যদি ম্যানের আগে বসতো তাহলে আমরা মেনে নিতাম, তাহলে বি নম্বর অপশনটা বাদ গেল। সি নম্বর অপশনটা বলেছে দি ম্যান স্টোল, এটাও হয় নাই, কারণ হুটা বসেছে কোথায়, যে মানে তোমার ম্যানের আগে বসে নাই, তো এর জন্য এটা ইনকারেক্ট। তো আমরা দেখতে পাচ্ছি ডি নম্বর অপশনটা বলা আছে দি ম্যান হু স্টোল মাই, তাহলে এখানে হুটা কিন্তু অবশ্যই ম্যানের পূর্বে বসেছে, মানে ম্যানের পরে বসেছে। সো এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্টিসিডেন্ট বসেছে, রিলেটিভ প্রোনাউনটা তার অ্যান্টিসিডেন্টের পরেই বসেছে। সো তোমার ডি নম্বর অ্যান্সারটা হচ্ছে তোমার কারেক্ট উত্তর। বাক্যটির অর্থটা হচ্ছে দি ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল।